145 থেকে 148 ধারা পর্যন্ত। আমি আবারও বলতেছি, এই যে আমরা ধারাগুলো পড়তেছি 132 ক থেকে 148 ধারা পর্যন্ত, এই ধারাগুলো যাদের কাছে একটু কঠিন মনে হবে, আমি আবারও বলতেছি, এই ধারাগুলো যাদের কাছে একটু কঠিন মনে হবে তারা শুরুর দিকে, যদি মনে করেন আপনার মাথায় ধরতেছে না, আপনি এটা স্কিপ করতে চান, আপনি নিশ্চিন্তে এটাকে আপনি স্কিপ করতে পারেন। এটা আপনার না পড়লেও আপাতত চলবে। এটা যে একদম খুব বেশি ক্ষতি হবে আপনার বা আপনার অনেক বড় লস হয়ে যাবে, জিনিসটা কিন্তু এরকম না। তবে যদি একবার চিন্তা ঢুকে মাথায় যে আমাকে দ্বারা হয়তো হবে না, এগুলো বুঝি না, আইন হয়তো আমাকে দ্বারা হবে না, তাইলে হয়তো বা আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ আমরা হাইরা যাই কিন্তু মনের কাছে, আমরা হাইরা যাই মনের কাছে। ক্লিয়ার? আমরা হাইরা যাই কিসের কাছে? মনের কাছে আমরা এটা হাইরা যাই। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা দেখবো 145 থেকে 148 ধারা পর্যন্ত। আমি একটু মনে করাই দিই আপনাদেরকে যে 133 থেকে 143 ধারা পর্যন্ত আমরা কি নিয়ে পড়ছিলাম? আমরা পড়ছিলাম উপদ্রব নিয়ে, তাই না? উপদ্রব নিয়ে আমরা পড়ছিলাম যে উপদ্রব নিরসনে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়, সেই বিষয়ে ফৌজদারি কার্যবিধিতে কি কি প্রসিডিওর দেওয়া আছে সেই বিষয়টা নিয়ে। তারপরে 144-এ আমরা পড়লাম যে দেখা গেছে যে এমন সিচুয়েশন যে এই মুহূর্তে ইনস্ট্যান্ট তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে বড় লেভেলের একটা কেন সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে আপনার কি ব্যবস্থা নিতে হবে ওই বিষয়টা বলা। ম্যাজিস্ট্রেট কখন ইনস্ট্যান্ট অর্ডার দিবে, যেটা গতকালকে আমরা পড়লাম। ব্যক্তি টু ব্যক্তিও হতে পারে, আবার ব্যক্তির সাথে অন্যান্যদের সাথেও কিন্তু হতে পারে, বা কখনো কখনো রাষ্ট্রীয় স্বার্থেও বিষয়টা হতে পারে। 144 দ্বারা জারির বিষয়টা। আর 145 থেকে 148 পর্যন্ত যে বিষয়টা, এই বিষয়টা হইলো কি নিয়ে? এটা হলো স্থাবর সম্পত্তি আছে না আমাদের, স্থাবর সম্পত্তি। ভালো করে খেয়াল করেন, আপনি যদি আলাদা করতে না পারেন যে এটা কোন রিলেটেড, এটার সাথে কোন কোন রিলেটেড বিষয় আছে, তাহলে কিন্তু আপনি আইন বুঝবেন না। এটাকে আপনাকে আলাদা করতে হবে আগে, যে 145 থেকে 148 ধারা পর্যন্ত, 145 থেকে 148 ধারা পর্যন্ত যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের স্থাবর সম্পত্তির কি নিয়ে? দখল নিয়ে, নট মালিকানা। আমি আবারও বলতেছি, আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে স্থাবর সম্পত্তির কি নিয়ে? স্থাবর সম্পত্তির আপনার দখল নিয়ে, মালিকানা নিয়ে নয়। ক্লিয়ার? মালিকানা দেওয়ার সিদ্ধান্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাই। কার নাই? কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মালিকানা সংক্রান্ত আপনার ডিক্লেয়ার দেওয়ার বা রায় দেওয়ার বা ডিগ্রি দেওয়ার, আদেশ দেওয়ার কোনো ক্ষমতা আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাই। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ হলো এই স্থাবর সম্পত্তি নিয়ে তোমরা ভাই মারামারি করো না, এই স্থাবর সম্পত্তি নিয়ে তোমরা কি করো না? হানাহানি করো না। এটার জন্যে তিনি প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়া দরকার, জরিমানা, মোবাইল কোর্ট, তারপরে হলো প্রসিকিউশন দেওয়া, অন্যান্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার, মুসলেকা, সবকিছু নির্বাহী ম্যাজিস্ট্রেট করতে পারবে, কিন্তু তিনি জায়গা জমির মালিকানা কাউকে ডিক্লেয়ার করতে পারবেন না। বাট দেওয়ানি আদালত, যেটা জজ কোর্ট বোঝায় আর কি, দেওয়ানি আদালত থেকে যদি মালিকানা ঘোষণা করা হয় এবং ওই মালিককে দখল বুঝাই দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়, সেই আদেশটা কিন্তু আবার বাস্তবায়ন করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন ঘটনা হচ্ছে যারা আইনে নতুন তারা আবার কেউ কেউ জিজ্ঞেস করতে পারে, স্যার ম্যাজিস্ট্রেটই তো চিনি না, কোনটা নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোনটা জুডিশিয়াল, কোনটা বিচারিক। কি তাহলে এতক্ষণ যা পড়াইলাম সব লস হলো না? এতক্ষণ যা পড়াইলাম তার টোটালটাই আমার লস হলো। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহজ কথাই হচ্ছে বিসিএস প্রশাসন ক্যাডারের মাধ্যমে যারা আসে তারা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারা তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োজিত করে, কিন্তু সরকার ইচ্ছা করলে কিন্তু অন্য ব্যক্তিকেও দায়িত্ব দিতে পারে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কারা? যারা জুডিশিয়াল সার্ভিসের মাধ্যমে জুডিশিয়াল লাইনে বিচারক আপনার হিসেবে তারা আসেন, তারা হলো চিফ জুডিশিয়াল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারা আবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যন্ত হন। তাহলে জজ কারা? ওই আপনার জুডিশিয়াল সার্ভিসের মাধ্যমে যারা সহকারী জজে ভর্তি হন, যারা সহকারী জজে ভর্তি হন, ওইখানে ভর্তি হয়ে যারা একেবারে জজ পর্যন্ত হন, সবাই আপনার এক্ষেত্রে কি আপনার দায়রা জজের আন্ডারে তারা কার্যক্রম পরিচালনা করেন, তারা তখন দায়রা জজ। তারা একই সাথে দেওয়ানি মামলাও দেখতে পারেন, একই সাথে তারা ফৌজদারি যেগুলোতে একদম মৃত্যুদণ্ড পর্যন্ত আছে সেগুলো দেখতে পারেন। সংক্ষেপে আপনি আপনার ম্যাজিস্ট্রেটদের একটা পরিচয় দিলাম। এই সংক্রান্তে আমাদের প্রথম দিকে ক্লাস আছে, যারা দেখতে চান অ্যাপসেও আছে, আবার ফেসবুক গ্রুপেও দেওয়া আছে। এবার আমরা আলোচনা করি
যে এইখানে যে ধারাগুলো নিয়ে আলোচনা করা হবে 133 থেকে একেবারে 148 ধারা পর্যন্ত, এর পুরো ক্ষমতাই কিন্তু হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের। ক্লিয়ার? কাদের ক্ষমতা? নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা। এখানে তারা কি হিসেবে ডিক্লেয়ার দিবে না, মালিকানা সংক্রান্তে তারা কোনো আদেশ দিবে না। এখানে তারা কি দিতে পারবে, তারা এখানে আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে যেই ধরনের আপনার ব্যবস্থা আছে, তারা সেই ধরনের ব্যবস্থা তিনি নিতে পারবেন। ঠিক আছে, তারা সেই ধরনের ব্যবস্থা কি করতে পারবেন, নিতে পারবেন। ক্লিয়ার? এই বিষয়টা বলা আছে এইখানে। ওকে, এবার আমরা পর্যায়ক্রমে আলোচনা করব আমাদের 145 থেকে 148 ধারা পর্যন্ত কি কি বিষয় আছে। তার আগে যথারীতি আমাদের পূর্বে যে ক্লাসটি ছিল 144 ধারা, সেই 144 ধারা সম্পর্কে একটু আলোচনা করি। দেখেন 144 ধারায় আমাদের 7টা উপধারা আছে, এর ভিতর লাস্ট উপধারায় বলা আছে যে এই 144 ধারা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আমরা সেটা ভালো করেই জানি। এবং এই ধারার শুরুর দিকে দেখবেন বলা আছে যে যখন খুব জরুরি পরিস্থিতি হয়, যে না আইন প্রয়োগ না করলেই হবে না, এখানে খুব ভাবে তাদেরকে থামাইতে হবে। যদি না থামানো হয় বা কোনো প্রতিক্রিয়ার বা প্রতিরোধমূলক ব্যবস্থা না গ্রহণ করা হয়, তাহলে এক্ষেত্রে আঘাত মানে এখানে একটা ধরনের কি আঘাত মানে কি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, বিপদ থাকতে পারে। তারপর আপনার মানুষের জীবন স্বাস্থ্য নিরাপত্তার প্রতি একটা কি সৃষ্টি করতে পারে, হুমকি সৃষ্টি করতে পারে, দাঙ্গা প্রতিরোধ দাঙ্গা হাঙ্গামা হতে পারে। এইগুলো বন্ধ করার জন্য ইনস্ট্যান্ট যে ধরনের জরুরি আদেশটা জারি করা হয় সেটাই হচ্ছে জরুরি তাৎক্ষণিক আদেশ, অস্থায়ী আদেশ। এই আদেশটা কিন্তু অস্থায়ী। 144 দ্বারা সর্বোচ্চ কত দিনের জন্য প্রয়োগ হতে পারে, সর্বোচ্চ আপনার এটা 2 মাস মানে 60 দিন, এটা সর্বোচ্চ 2 মাসের জন্য প্রযোজ্য হতে পারে। এটা কি নর্মাল ভাবে। যদি কোনো কারণে সরকার মনে করে আরো বেশি দরকার আছে, তাহলে তিনি এটা কিভাবে বাড়াই দিবেন, মাইকিং করে, তাই না? মাইকিং করে জানাই দিবেন না? নো, তিনি এটা গ্যাজেট মূলে প্রজ্ঞাপন দ্বারা এটা জানাই দিবেন। ক্লিয়ার? প্রজ্ঞাপন দ্বারা এটা তিনি জানাই দিবেন। এই হলো আমাদের 144 ধারার কার্যক্রম। এবার আমরা আলোচনা করব আমাদের 145 ধারা নিয়ে। 145 ধারা কি, স্থাবর সম্পত্তির মালিকানা নিয়ে, মালিকানা না দখল নিয়ে। আমি আবারও বলতেছি, স্থাবর সম্পত্তি বলতে এখানে আপনার কি কি বোঝানো হবে, জমি এবং পানি, এগুলোর সীমানা, জমি এবং পানির সীমানা। এখন জমি এবং পানি বলতে এখানে কিন্তু দেখবেন আপনার ব্যাখ্যা দেওয়া আছে। আগে আমার কথাগুলো শুনেন মনোযোগ দিয়ে, তাহলে পরবর্তীতে এই আইনটা বুঝতে সহজ হবে। জমি এবং পানি বলতে এখানে বোঝানো হবে এই রিলেটেড যা কিছু আছে। জমিতে আপনার কি হয়, ঘরবাড়ি হয় না? ঘরবাড়ি হয় কিনা? জমি থেকে আমরা খাজনা পাই না? পাই কিনা? জমিতে চাষাবাদ হয় না? চাষাবাদ হয়। পানি, পানির একটা ব্যবহার হয়, পানির একটা ব্যবহার আছে না? পানি আমরা ব্যবহার করি না সেচ প্রকল্পে, ব্যবহার করি না ক্ষেত খামারে, ব্যবহার করি না? এই পানি আমরা মাছ চাষ করি না? পানিতে মাছ চাষ করি কিনা? এই পানিতে আমরা নৌকা চলাচল করি না? করি কিনা? মানে এখানে জমি এবং পানি বলতে এই যা কিছু বলতেছি সব কিছু ইনক্লুড, এটার ব্যাখ্যাও কিন্তু এই আইনে দেওয়া আছে যে জমি এবং পানি বলতে আপনি কি কি বিষয়কে বুঝবেন, কি কি বিষয়কে বুঝবেন। তার মানে এখানে বোঝানো হয়েছে কি, তাহলে এইগুলো নিয়ে যখন বিরোধ থাকবে, আপনার দখল নিয়ে, সীমানা নিয়ে, তারপর হচ্ছে আপনার এটার যে কার এটা কার দখলে আছে, ঠিক না, এগুলো নিয়ে, নট মালিকানা কিন্তু বাট দখল। এই জন্য দেখবেন মুরব্বীরা বলে যে 7টা দলিলের সাথে একটা আপনার থাকা উত্তম, দখল থাকা উত্তম, তাই না? দেখবেন অনেক নিরীহ লোকজন আছে, কাগজপাতি সব কিছুই আছে, জায়গায় তুমি যেতে পারে না। আপনার মাঝে অনেকেই আছেন, আমাদেরও আছে, এরকম অনেকের আছে না? দেখবেন জায়গা জমি আছে, দলিল আছে। মামুর বাড়ি নানার বাড়িতে দেখবেন অনেক সম্পত্তি পান, মার দলিল আছে, নানা হেবা করে দিয়ে গেছে, কিন্তু জায়গা জমি মামার দখলে কিংবা মামাতো ভাইয়ের দখলে। এরকম ঘটনা আছে না? দেয় না? দেয় না? যেমন আমার ব্যক্তিগত কথা যদি বলি, আমার আম্মার 25% জায়গা ছিল নানার বাড়িতে, 20% মামার কাছে বিক্রি করছে, নানার লিখে দেওয়া, তো 5% রয়ে গেছে না? যেমন আমরা এটা ভুলেও কোনোদিন উচ্চারণ করি না, উচ্চারণ করলে মামাতো ভাই যারা আছে এরা মানে একটু মাইন্ড করে, রাগ করে, আবার অনেক ধরনের করে। এটাও আবার তাদের দুর্বল পয়েন্ট না, আমার কাছে একটা আবার একটু দুর্বল পয়েন্ট। তো এইরকম অনেক ফ্যামিলিতেই এই প্রবলেমটা থাকতে পারে। তো এই যে আপনার মালিকানা কে বা কারা পাবে এটা দেখার বিষয় না, এই যে মামাতো ভাইদের দখলে আছে আমাদের জায়গা জমি, এখন তারা তো যুগের পর যুগ ধরে তাদের বসত বাড়ি করে থাকতেছে। এখন আমরা কাগজপাতি নিয়ে গিয়ে ইচ্ছা করলে কি ওখানে গিয়ে উঠে পড়তে পারবো এই তখন বাড়ি ঘর সরা? নো, এই ক্ষমতা
রাষ্ট্র আমাকে দেয় নাই। এখানে বলছে যে একজন বেদখলদারকেও যদি আপনি উচ্ছেদ করতে চান তবে তাকে আইনি প্রক্রিয়ায় উচ্ছেদ করতে হবে। কি বোঝানো হয়েছে? একজন বেদখলদারকে যদি আপনি উচ্ছেদ করতে চান তাকে কোন প্রক্রিয়ায় উচ্ছেদ করতে হবে? তাকে আইনি প্রক্রিয়ায় উচ্ছেদ করতে হবে। আবার দেখেন এখানে বলতেছে যখন আপনি মামলা করতে গেছেন, এই মামলার যেদিন করতেছেন তার আরো 2 মাস আগে থেকে যদি আপনাকে প্রতীয়মান হয় যে জোর করে আপনাকে বেদখল দিছে, জোর করে আপনাকে এখান থেকে উঠাই দিছে, তখন ম্যাজিস্ট্রেট যদি এটা বুঝতে পারেন যে আমি ছিলাম প্রকৃত দখলদার বা আপনি ছিলেন প্রকৃত দখলদার, আপনাকে জোর করে এখানে বেদখল করছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রতীয়মান হয়, তাহলে আমি যে প্রকৃত দখলদার হিসেবে ম্যাজিস্ট্রেটের কাছে গণ্য হবে তাকে তিনি দখল বুঝাই দিবেন। বুঝছেন বিষয়টা? এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যাকে জোরপূর্বক দখল করা হয়েছে এরকম শনাক্ত করা হবে। মনে করেন আপনার আমার বিষয়, আমি জোর করে দখল করছিলাম, আপনি গিয়ে মামলা করছেন, আদালত বুঝছে যে আমি জোর করে দখল করছিলাম, আপনাকে দখল বুঝাই দিবে এবং আমাকে কি করবে, একটা ওয়ার্নিং দিবে যে মাসুদ তুমি ভালো হয়ে যাও, ওই যে বিআরটি এর মাসুদের মতো, মাসুদ ভালো হয়ে যাও, তুমি আর জীবনে এই কাজ করো না। তখন আমারে বলবে জাহাঙ্গীর সাহেব ভালো হয়ে যান, দখল হয়ে বুঝাই দেন, আপনি আর এই জমিতে কোনোদিন আসবেন না। ক্লিয়ার? আবার দেখা গেছে যে আপনার ওই এই জায়গাটা নিয়ে এমন বিরোধ হইতেছে যে দুই পক্ষ খুব মানে আসে না, দুই পক্ষ একদম কাটাকাটি দ্বন্দ্ব এরকম মুখোমুখি সংঘর্ষ। আর ব্রাহ্মণবাড়িয়া যার বাড়ি হলে তো কথাই নাই, মনে করেন যে না তো আমার লোক আছে ব্রাহ্মণবাড়িয়া, আমার জেলা ময়মনসিংহ গফরগাঁও, এরকম মনে করেন যে আর দু একটা লাশ পড়ে যাবো আগেই, ঠিক না? তো মনে করেন এইরকম পরিস্থিতি যদি দেখে তাহলে ম্যাজিস্ট্রেট বলবে জাহাঙ্গীর তুইও সর, এমদাদ তুইও সর, তখন কেউ এই জায়গায় যাওয়া দরকার নাই, এই জায়গাতে রিসিভার নিয়োগ করো ডাইরেক্ট বাড়ির থেকে, শান্তি শৃঙ্খলা বজায়, তোমরাও বেদখল যাও, দুই পার্টি কোর্টে মামলা করো। কই মামলা করো? কোর্ট মানে কোথায়? ওই যে দেওয়ানি আদালত। কারণ এটা তো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা না। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে আপনাকে আপনাকে মালিক ঘোষণা করার ক্ষমতা নাই। তখন কি বলবে? তোমরা কোর্টে যাও, কোর্টে গিয়ে ডিগ্রি নিয়ে আসো, যে ডিগ্রি নিয়ে যেতে পারবা মালিকানা প্রমাণ হবে তাকেই আমরা দখল বুঝাই দেবো। ক্লিয়ার? ততদিন পর্যন্ত এই জমি কি করবে? ম্যাজিস্ট্রেট এনে ঘর বাড়ি বানায় থাকবে নাকি? নাকি তৃতীয় পক্ষ কাউকে দায়িত্ব দিবে? তৃতীয় পক্ষ কাউকে দায়িত্ব দিবে না। এই তৃতীয় পক্ষ যাকে দায়িত্ব দিবে সেই ব্যক্তির নামই হলো কি? রিসিভার। সে ব্যক্তির নাম কি? সে ব্যক্তির নাম হলো রিসিভার। ক্লিয়ার? সে ব্যক্তির নাম কি? রিসিভার। ওকে, এই যে বিষয়টা, এই বিষয়গুলোই আমাদের 145 থেকে 148 পর্যন্ত বলছে। আমি আরেকটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। এখানে এরকম ভাবে বলা আছে যে এই জমি এবং পানির যে সীমানা, এটা তো একটা ফ্যাক্টর গেল। আরেকটা ফ্যাক্টর এরকম আসবে যে জমি এবং পানির ব্যবহার নিয়েও বিরোধ আসতে পারে। জমি এবং পানির ব্যবহার নিয়েও কিন্তু কথা আসতে পারে। কিরকম? মনে করেন আপনার পুকুরের পানি, এটাতে আমরা যদি মাছ চাষ করি তাহলে এটা ব্যবহার করা হচ্ছে না? ব্যবহার করা হচ্ছে। একটা জমিতে যদি আমরা চাষাবাদ করি এটা জমির ব্যবহার হইতেছে না? এই জমির ব্যবহার নিয়েও কিন্তু আপনার বিরোধ সৃষ্টি হইতে পারে। কিন্তু এইটাও যখন হবে তখনও যে ব্যবস্থা, এটা আমাদের এখানে কিন্তু ক্লিয়ার করা আছে। আমরা তাহলে একটু আইনগতভাবে দেখি যে কোন জায়গায় কোন ধারাটায় কি বলছে। আর আমি এতক্ষণ যে গল্পগুলো বললাম আপনারা ধরতে পারবেন না, আমি যখন এটা আপনাদেরকে দেখাবো ধারাওয়াইজ, যে ঘটনাগুলো আমি বললাম এইটুকুর ভিতরেই কিন্তু আসবে। 145-এ জমি বা পানি নিয়ে বিরোধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের ক্ষমতার কথা এখানে বলা আছে। জমি বা পানি নিয়ে বিরোধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা 145-এ। তারপরে 146 বিরোধী বিষয় ক্রুক করার ক্ষমতা, ওই যে বলছিলাম না যে ক্রুক করে ফেলবে। তারপরে 147 স্থাবর সম্পত্তি ইত্যাদিতে ব্যবহারের অধিকার সম্পর্কিত বিরোধ, যেটা একটু আগে আমি এবার বললাম। 148 যে বিরোধ সম্পর্কে সরেজমিনে অনুসন্ধান, এটা অনুসন্ধানও দায়িত্ব দিতে পারে ম্যাজিস্ট্রেট। এখন আমরা ডিটেলসে দেখবো এগুলো। এক উপধারা দেখেন 145-এর এক উপধারা। 141-এ কিন্তু অনেকগুলো উপধারা আছে, 10টা মনে হয়, 8, 9, 10টা উপধারা আছে আপনার 45-এ। এখন যারা ভয় পাচ্ছেন যে এতগুলো আপনার মুখস্থ রাখবেন কিভাবে, কোনো দরকারই নাই। আপনি যতটুকু পারেন ততটুকু লিখবেন, দ্বারা কোড করবেন 145, শেষ। 10টা আপনার লেখার দরকার নাই। এগুলো আমাদের পরীক্ষাতে তেমন ইম্পর্টেন্ট না। আমি যদি সত্যিকার অর্থে বলি
যে আপনার রসায়নমূলক পরীক্ষার ক্ষেত্রে যেখান থেকে খুব বেশি প্রশ্ন আসবে জিনিসটা কিন্তু এরকমও না। যতটুকু আপনি বুঝতে পারেন ট্রাই করবেন, যদি চাপ লাগে এড়ায় চলবেন। বুঝছেন তো? সমাধান আমি দিয়ে দিছি, যে মাথায় থাকে না আপনি এড়ায় যান। প্রশ্ন এখান থেকে হয় যে স্থাবর সম্পত্তি বলতে কি বুঝুন, যেটা আমাদের প্যানেল থেকে চলে আসলো। অস্থাবর সম্পত্তি বলতে কি বুঝুন? স্থাবর সম্পত্তি নিয়ে আমাদের বাংলাদেশে কি কি ধরনের অপরাধ অনুষ্ঠিত হয়, উত্তর চলে যাবে প্যানেল কোডে, অন্যান্য আইনে। এই ধরনের অপরাধ যাতে না হতে পারে সেই জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় বা গ্রহণ করা হয়ে থাকে, তখন চলে আসবে আমাদের এখানে। বুঝতে পারছেন? যাতে এই ধরনের স্থাবর সম্পত্তিকে কেন্দ্র করে কোনো ধরনের অপরাধ অনুষ্ঠিত হতে না পারে তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যায়, এই প্রশ্নটা যদি করা হয় তখন এই প্রশ্নের উত্তরগুলো হবে এইগুলো। তো এইটার ক্ষেত্রে পুলিশ সাধারণত আপনার জিডি করে ওয়ার্নিং নোটিশ দেয়। ওয়ার্নিং নোটিশ দেয়, দেখবেন প্রবিধান 252-তে আপনার এটা বলা আছে, 52 না 51, ওয়ার্নিং নোটিশ 252 না 252 মনে হয় না, কত একটু দাঁড়ান জেনে দিই ক্লিয়ার। হ্যাঁ 252। তো এই ক্ষেত্রে আপনার ওয়ার্নিং নোটিশ দিতে পারে, ওয়ার্নিং নোটিশ দিতে পারে। সেই ওয়ার্নিং নোটিশের প্রেক্ষিতে তারপরের দিনই মনে করেন যে আপনার ফৌজদারি কার্যবিধি 107 দেখবেন প্রসিকিউশন দেয় থানা থেকে। কি জন্যে? যাতে স্থাবর সম্পত্তি নিয়ে কোনো ধরনের খুন খারাপি না হয়। আমরা পড়ে আসছি না 107 ফৌজদারি কার্যবিধির, যে আপনার কিসের জন্য দেয়? শান্তি রক্ষার জন্য, মুসলেকা, যাতে দুই পার্টি শান্তি শৃঙ্খলা বজায় রাখে। তাহলে 107 আমরা বুঝলাম যে থানা পুলিশ কর্তৃক ব্যবস্থা। তারপর ওইখানে আপনার ওয়ার্নিং নোটিশ দিবে পুলিশ, এটা হচ্ছে যে আপনার ব্যবস্থা। ওইটার উপর নজরদারি করবে পুলিশ, এটা আপনার ব্যবস্থা। প্রয়োজনীয় যে ব্যবস্থা আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য যা করা দরকার পুলিশ সেটা করবে। সংবাদ সংগ্রহ থেকে শুরু করে প্রতিরোধ করা সবই পুলিশ করবে। এগুলো হচ্ছে পুলিশের করণীয়। কিন্তু এইখানে যে কাজগুলো 145 থেকে 148, এগুলো কি পুলিশের কাজ? আমার আগে কথাটাকে উত্তর দেন, এগুলো কি পুলিশের কাজ? দেখা গেছে কি থানা পুলিশ অফিসার হিসেবে আপনার করণীয় কি ব্যাখ্যা করুন। আপনারা তো না বুঝলে লেখা শুরু করবেন 145, 46, 47, 48, কারণ স্থাবর সম্পত্তি নিয়ে এইটুকুই আপনি পড়ছেন, আর বিষয়গুলো তো পড়েন নাই ওইভাবে। তাহলে উত্তর ভুল করার চিন্তা ভাবনা হতে পারে না এরকম, যে কারণ আমি তো অল্প একটু পড়ছি বা অল্প জানছি যে স্থাবর সম্পত্তি আসলেই আমি 145 থেকে 148 কোট করব, মনে মনে আমি মুখস্থ করে রাখছি। নো, এটা ম্যাজিস্ট্রেট কর্তৃক কার্যক্রম। তাহলে থানার কার্যক্রম কি? থানার কার্যক্রম জিডি করা। থানার কার্যক্রম কি? ওইখানে ওয়ার্নিং নোটিশ জারি করা। থানার কার্যক্রম কি? ম্যাজিস্ট্রেটকে জানানো। ম্যাজিস্ট্রেটকে আপনি কিভাবে জানাবেন? ওই যে পুলিশ রেগুলেশনের 213-তে আছে না, ম্যাজিস্ট্রেটকে অবহিতকরণ, পুলিশ জানাবে, পুলিশ জানাবে, পুলিশ আইনের 24 দ্বারা বলা আছে না। এইগুলো হচ্ছে পুলিশের কাজ। তারপর পুলিশ কি করবে? একটা প্রসিকিউশন দিয়ে দিবে, বিপি ফর্ম নম্বর 35-36 আছে প্রসিকিউশন, এই প্রসিকিউশন দিয়ে দিবে, নন এফআইআর প্রসিকিউশন দিয়ে দিবে ফৌজদারি কার্যবিধির 107-তে। তারপরে কাজ কোর্টে গিয়ে তাহলে তোমরা বুঝো গিয়া, কোর্টে গিয়া তোমরা জবাব দিও গা যে তোমরা কেমনে শান্তি শৃঙ্খলা বজায় রাখবা। ক্লিয়ার? এইটা হলো পুলিশের কাজ। তাহলে এখন ম্যাজিস্ট্রেটের কি কাজ? এবার আমরা দেখব এই ধরনের যখন দখল, সীমানা এগুলো নিয়ে বিরোধ দেখা দিবে তখন ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহীত ব্যবস্থা আমরা এবার এক ঝলকে দেখে যাব। ক্লিয়ার? এক্ষেত্রে যদি না বুঝেন, খুব চাপ নেওয়ার দরকার নেই, আমি 4বারের মতন বললাম যে খুব চাপ নিয়ে না, জাস্ট বুঝেন, আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখেন 145-এর 1-এ বলছে, যখন কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা এই উদ্দেশ্যে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট বা অন্য কোনোভাবে সংবাদ পেয়ে, ওই যে আপনি যে রিপোর্টটা দিলেন ওইটার ভিত্তিতে বা অন্য কোনোভাবে কেউ সরাসরি থানায় গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে অভিযোগ করতে পারে, সন্তুষ্ট হন যে তার সীমানার মধ্যে কেউ জমি বা পানি বা তার সীমানা সম্পর্কে এমন একটি বিরোধ রয়েছে যা শান্তি ভঙ্গ ঘটাতে পারে, তখন তিনি তার এইরূপ সন্তুষ্ট হওয়ার কারণ উল্লেখ করে তার দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে, মানে একটা সময় দিয়ে দিবে, ওই সময়ের মধ্যে সংশ্লিষ্ট পক্ষসমূহকে ব্যক্তিগতভাবে বা উকিল মারফত তার সামনে হাজির হয়ে এবং বিরোধীয় বস্তুতে পৃথক পৃথক দখল সম্পর্কে, আমি আবারও বলতেছি দখল সম্পর্কে, মালিকানা না কিন্তু, দখল সম্পর্কে তাদের নিজ নিজ দাবি সম্পর্কে লিখিত বিবৃতি পেশ করার জন্য নির্দেশ দিয়ে একটা আদেশ দিবেন। আর ওই আদেশের প্রেক্ষিতে কিন্তু থানায় যা, আর থানার এএসআই নামে ওসি সাহেব ইন্ডোজ করে, আর এএসআই সাহেব গিয়া ওই বাড়িতে বাড়িতে 1 কপি করে দিয়ে আরেক কপিতে সই নিয়ে আসেন। আসেন না যারা এএসআই আছেন, 145 জারি করেন না থানায়, 145, এইটাই সেই 145 জারি করে চলে আসেন। ওখানে একটা তারিখ সহ জারি করেন যে এই তারিখে আপনারা হাজির হবেন।
এই যে আদালত তাদেরকে এইভাবে ডাকছে যে আপনার নির্ধারিত দিনে হাজির হন উভয় পক্ষ। মানে এই পর্যন্ত আপনার স্টে করবেন, স্থিত অবস্থা মানে আপনার স্টে করবেন, একটা ভারসাম্য বজায় রাখবেন। 2 উপধারা কি বলছে দেখেন, এই ধারার উদ্দেশ্যে জমি বা পানি বলতে কি বুঝবেন, ওইটা আমি আগেই বলছি আপনাদেরকে যে দালান, বাজার, মৎস্য খামার, ফসল, জমিতে উৎপন্ন অন্যান্য দ্রব্য, এরূপ কোনো সম্পত্তির খাজনা বা লভ্যাংশ সবকিছুই জমি বা পানির অন্তর্ভুক্ত হবে। এই খাজনা নিয়ে গন্ডগোল লাগিয়ে পড়তে পারে, এটা লভ্যাংশ নিয়ে গন্ডগোল লাগিয়ে পড়তে পারে, এরকম আর কি। 3, ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে এরূপ ব্যক্তি বা ব্যক্তিগণের উপর, মানে যখন একাধিক ব্যক্তি জড়িত থাকবে আর কি, আদেশের একটি নকল এই বিধিতে সমন জারির মতো করে জারি করতে হবে। তার মানে সমান এক কপি দিয়ে যেরকম আরেক কপিতে সই নিতে হয়, এটাও আপনার এক কপি দিয়ে আরেক কপিতে সই নিতে হবে। অন্তত পক্ষে একটি নকল বিরোধের বিষয়বস্তুতে বা তার নিকট কোনো প্রকাশ্য স্থানে লটকিয়ে জারি করতে হবে। তার মানে এক কপি দিবেন, আরেক কপিতে সইতে নিবেনই, প্লাস যে জায়গাটায় বিরোধ আছে এই জায়গাতেও একটা কপি লটকাই দিতে হবে। এই যে দখল আসলে কার ছিল এই সম্পর্কে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে আপনার তিনি একটা রিপোর্ট নেবেন, তাহলে এই দখল সম্পর্কে তিনি একটা ইনকোয়ারি করাইতে পারেন। এই যে 4-এ বলা আছে যে ম্যাজিস্ট্রেট বিষয়টির ন্যায় অন্যায় বা বিরোধের বিষয়বস্তুতে উক্ত পক্ষসমূহের কারো দখলের অধিকারের দাবি প্রসঙ্গ না তুলে, মানে কি আপনি মালিক কিনা এইটার বিষয় তুলবেন না, এটা না তুলে পেশকৃত বিবৃতি সমূহ পাঠ করবেন। তার মানে দুই পক্ষের যে বক্তব্য এটা তিনি পাঠ করে করবেন, পক্ষসমূহের বক্তব্য শ্রবণ শুনবেন, তার মানে দুই পক্ষের কথাও শুনবেন, তারা যে সাক্ষ্য প্রমাণ হাজির করে তা তিনি গ্রহণ করবেন, করলো, আমি কি বললাম আপনি কি বললেন তিনি শুনলো। এই ধরনের সাক্ষ্য প্রমাণের ফলে বিবেচনা করবেন, ফলাফল বিবেচনা করবেন। ম্যাজিস্ট্রেট এবার মনে করতেছেন যে না হয়েছে না, আরো দরকার, প্রয়োজন মনে করলে তিনি অতিরিক্ত আরো সাক্ষ্য প্রমাণ গ্রহণ করবেন, তিনি যদি মনে করেন আর কি। এবং সম্ভব হলে উপরোক্ত আদেশের তারিখে কোন পক্ষ বিরোধীয় বিষয়বস্তু দখলদার ছিলেন কিনা এবং কোন পক্ষ দখলদার ছিলেন তা স্থির তিনি করবেন। এবার মানে এই এত কিছু অ্যানালাইসিস করে ম্যাজিস্ট্রেট স্থির হবেন যে আসলে কোন পক্ষ এখানে দখলদার হিসেবে ছিল। তবে শর্ত থাকে যে ম্যাজিস্ট্রেটের নিকট যদি প্রতীয়মান হয়, তবে শর্ত হলো কি, ম্যাজিস্ট্রেট যদি মনে করেন উক্ত আদেশের তারিখের অব্যবহির পূর্ববর্তী 2 মাসের মধ্যে, ওই যে যেটা বলছিলাম যে 2 মাসের মধ্যে কোনো পক্ষকে বলপূর্বক বা অন্যায়ভাবে বেদখল করা হয়েছে, মানে যেটা আমাদের উদাহরণ দিয়েছিলাম যে আমাকে জোর করে বেদখল করা হয়েছে, তাহলে তিনি এরূপ বেদখল পক্ষকে উক্ত তারিখে দখলদার ছিলেন বলে এই যেখানে গণ্য হয়ে গেছে, গণ্য করতে পারবেন। তবে আরো শর্ত থাকে যে ম্যাজিস্ট্রেট যদি ঘটনাটি জরুরি বলে মনে করেন, তাহলে এই ধারা অনুসারে তার সিদ্ধান্ত সাপেক্ষে যে কোনো সময় এই বিষয়বস্তু তিনি প্রয়োগ করতে পারবেন। ওই যে যেটা বলছিলাম যে যদি ম্যাজিস্ট্রেট মনে করেন এবার ক্রোক করবেন, যাও সম্পত্তি ক্রোক। উপধারা 5 এখানে বলা আছে এই ধারায় যাই থাকুক না কেন উক্ত রূপে হাজির হওয়ার নির্দেশপ্রাপ্ত কোনো পক্ষ বা কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রমাণ করতে পারবেন যে উক্তরূপ বিরোধের অস্তিত্ব নাই, মানে তাদের মাঝে কোনো বিরোধ নাই বা আগেও ছিল না, এটা তারা প্রমাণ করতে পারবেন। এবং এরূপ ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট পূর্বোক্ত আদেশ বাতিল করবেন। তার মানে অনেক সময় পক্ষ মিলে যায়, কিন্তু তখন ম্যাজিস্ট্রেট এইটা আদেশটা কিন্তু বাতিল করে দিবেন এবং পরবর্তী সকল কার্যক্রম তিনি স্থগিত রাখবেন। তার মানে যদি ম্যাজিস্ট্রেটের কাছে বোঝানো হয় যে কোনো অস্তিত্ব এখানে কোনো বিরোধ নাই, সবকিছুই ঠিকঠাক আছে, তাহলে ম্যাজিস্ট্রেট বলবেন যে যা হয়েছে শেষ, এটা এখানেই শেষ, এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি হবে না, এখানেই শেষ, এটা বাতিল করা হলো, ঠিক আছে, এরূপ আদেশ বাতিল। আগে যে একটা আদেশ দিয়েছিলেন তিনি এটা বাতিল করে দিবেন। সাপেক্ষে ম্যাজিস্ট্রেট কর্তৃক এক উপধারা অনুসারে প্রদত্ত আদেশ চূড়ান্ত বলে বিবেচিত হবে। তার মানে বাদেশ আপনার বাতিল টাতিল যাই করুক না কেন, এক্ষেত্রে এটা চূড়ান্ত বলে কিন্তু গণ্য হবে, ম্যাজিস্ট্রেট এটা চূড়ান্ত বলে গণ্য হবে। আগে যে আদেশটা দিছিল, ক্রুকের আলাপটা বাদ দিলাম, আগের যে আদেশটা দিছিল ওই আদেশটা আবার ঠিকই থাকবে। 6 আইনানুগভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত দখলদারের দখল অব্যাহত। এই যে আমি যেটা বলছিলাম, যদি সিদ্ধান্ত নেন যে পক্ষসমূহের মধ্যে এক পক্ষ বিরোধী বিষয়বস্তুতে দখলদার ছিলেন না বা 4 উপধারার প্রথম শর্ত অনুসারে তাকে বিষয়বস্তুতে দখলদার বলে গণ্য করা উচিত, তাহলে তিনি একটি আদেশ দ্বারা সেই পক্ষকে আইনানুসারে যথাযথভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত দখলের অধিকারী বলে ঘোষণা করবেন। ম্যাজিস্ট্রেট দেখলেন যে সবকিছু অ্যানালাইসিস করে যে জাহাঙ্গীর আলমের দখল এখানে ঠিক ছিল, তাইলে এবার জাহাঙ্গীর আলমকে এখানে প্রকৃত দখলদার হিসেবে ঘোষণা করবেন এবং
আমাকে বুঝাই দেবেন, এবং যতক্ষণ পর্যন্ত আইনানুগভাবে উচ্ছেদ করা না হয় ততক্ষণ পর্যন্ত আমার এখানে স্টে আপনার নির্বিঘ্ন করবেন, অর্থাৎ আমাকে আপনি আর ডিস্টার্ব করবেন না। আচ্ছা, পরে বলতেছে যখন উপধারার প্রথম শর্ত অনুসারে অগ্রসর হন, মানে দেখা দেখা গেছে যে আপনার আরেক পক্ষ দখল করে ফেলছে, তখন কি হবে? তখন তিনি বলপূর্বক বা বলপূর্বক ও অন্যায়ভাবে বেদখল হওয়া পক্ষকে দখল প্রত্যার্পণ করতে পারবেন। সহজ কথাই হইলো যে আপনার যে বেদখল হয়েছিল তার জোর করে বেদখল করা হয়েছিল, বা প্রতীয়মান হচ্ছে সেই দখলদার, তাকে ম্যাজিস্ট্রেট দখল বুঝাই দিবেন। এক্ষেত্রে প্রত্যার্পণ মানে বুঝাই দিবেন, সুন্দর করে বুঝাই দিবেন, এটাই আর কি। সাথে বলছে এরূপ কোনো কার্যক্রমের কোনো পক্ষ যখন মারা যায় তখন ম্যাজিস্ট্রেট তার মৃত পক্ষের আইনসঙ্গত প্রতিনিধিকে কার্যক্রমের পক্ষ করাতে পারবেন। তো মানে আমি বাবা মারা গেলাম, আমার বাবা মারা গেল, আমরা ভাই বোন যারা আছি সবাই এখন এটা পক্ষ হইতে পারবো। মৃত পক্ষের আইনসঙ্গত প্রতিনিধি সম্পর্কে যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে মৃত পক্ষের প্রতিনিধি বলে দাবিদার সকল ব্যক্তিকে কার্যক্রমের পক্ষ করতে পারবেন। তার মানে যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে মৃত পক্ষের প্রতিনিধি বলে দাবিদার সকল ব্যক্তিকে তিনি কার্যক্রমের পক্ষ করতে পারবেন। এখন দেখা গেছে যে আমরা ভাই বোনের ভিতরেই দেখা গেছে যে 10-12 জন বের হয়ে গেছে, সবাই আমার বাপের সন্তান দাবি করতেছে। এখন ম্যাজিস্ট্রেট কি করবে? আচ্ছা, তোমরা যে 10 জন দাবি করে নিয়ে আইছো অমুকের সন্তান হিসেবে, তোমরা 10 জনই এই মামলার বাদী পক্ষ হইবা বা বিবাদী পক্ষ হইবা, সমস্যা নাই, তোমরা একটা পক্ষ হও। তাদের সবাইকে এখানে পক্ষ করবে। আর ম্যাজিস্ট্রেট যদি মনে করেন এই ধারা অনুসারে বিবেচনাধীন কোনো কার্যক্রমের বিষয়বস্তু বা কোনো সম্পত্তির ফসল বা কোনো উৎপন্ন দ্রব্য দ্রুত বা স্বাভাবিকভাবে ক্ষয়শীল, তাহলে উক্ত সম্পত্তি যথাযথ হেফাজত বা বিক্রয়ের জন্য আদেশ দিতে পারবেন, এবং অনুসন্ধান সমাপ্ত হওয়ার পর উক্ত সম্পত্তি বা তার বিক্রয়লব্ধ অর্থ বিলি বন্টনের জন্য তিনি যেরূপ ভালো মনে করবেন সেরূপ তিনি আদেশ দিবেন। সহজ অর্থে যেগুলো পচনশীল বা ক্ষয়শীল এগুলো তিনি দ্রুত বিক্রি করার জন্য আদেশ দিয়ে দিবেন। 9, ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে এই ধারা অনুসারে পরিচালিত কোনো কার্যক্রমের যে কোনো পর্যায়ে কোনো পক্ষের আবেদন ক্রমে কোনো সাক্ষীকে হাজির হওয়ার বা কোনো দলিল বা বস্তু হাজির নির্দেশ দিয়ে সমনদান করতে পারবেন। তার মানে দেখেন ম্যাজিস্ট্রেট কর্তৃক সমনদানের ক্ষমতা 145-9 কিন্তু আছে, যে এই সকল ক্ষেত্রে সাক্ষীকে তিনি সমন দিতে পারবেন এগুলো হাজির করার জন্য, এই সকল বিষয় প্রমাণ করার জন্য যদি কোনো কিছু লাগে দলিল বা বস্তু, তাকে হাজিরের জন্য তিনি নির্দেশ দিতে পারেন 145-এ। 10, এই ধারার কোনো বিধান ম্যাজিস্ট্রেটের ফৌজদারি কার্যবিধির 107 ধারা অনুসারে অগ্রসর হওয়ার ক্ষমতা ব্যাহত করে বলে গণ্য করা যাবে না। মানে কি বোঝানো হয়েছে? যে এই ধারার কার্যক্রম চলমান আছে, তাহলে কি তার কাছ থেকে মুচলেখা নেওয়া যাবে? 100% নেওয়া যাবে। তার কাছ থেকে শান্তি রক্ষার যে মুচলেখা আছে 107 ধারাতে, এটা নেওয়া যাবে, এটা নিতে কোনো ধরনের বাধা নাই। ক্লিয়ার? তার মানে এই দখল নিয়ে মামলা চলমান, এর ভিতর মনে করেন যে আপনার আচরণ যদি খারাপ হয় তখন ম্যাজিস্ট্রেট বলবে এই জাহাঙ্গীর আলম আপনি মুচলেখা দেন তো, আপনি সুন্দরভাবে চলাফেরা করবেন, এই এমদাদুল হক আপনি মুচলেখা দেন। তার মানে আপনি তখন বলতে পারবেন না স্যার এটা তো আপনার কাছে একটা বিষয় বিচারাধীন আছে, তাহলে এটার জন্য আবার মুচলেখা কেন দিব, এটা বলা যাবে না। ম্যাজিস্ট্রেট বলছে মুচলেখা দেওয়ার জন্য আপনার মুচলেখা দিতে হইব, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, আপনি মুচলেখা দেন। ঠিক আছে, মুচলেখা আপনার দিতে হবে, কারণ আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। তার মানে 107 ধারার ক্ষেত্রে মুচলেখা দেওয়ার জন্য আপনার এইটা কখনো বাধা হয়ে দাঁড়াবে না। বুঝাতে পারলাম? 107 ধারা মুচলেখা এই 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 মামলা চলাকালীন সময়ে কোনো বাধা হবে না। এই হলো আমাদের 145 ধারার কার্যক্রম। কিছুই বুঝছেন না আমি জানি, মাথার এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে রয়ে গেছে নাকি? আমার আগের গল্পগুলো মনে আছে না, যেগুলো বলছিলাম গল্পগুলো, ওইগুলোর আলোকে লিখবেন। উত্তর একদম 10টা উপধারাতে 10টা লাইন, জাস্ট 10টা লাইন সংক্ষিপ্তভাবে আপনারা প্রশ্নের উত্তরে পাবেন। যে প্রশ্ন আউট করে দেই যে স্থাবর সম্পত্তি নিয়ে আমাদের দেশে কি ধরনের বিরোধ দেখা দেয়, স্থাবর সম্পত্তি কি, স্থাবর সম্পত্তি নিয়ে আমাদের দেশে কি ধরনের বিরোধ দেখা দেয়, এই সকল বিরোধ নিরসনে থানা পুলিশ এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহীত কার্যক্রম সমূহ আলোচনা করুন। বলেন তো কেমন হইব প্রশ্নটা পরীক্ষায় আসলে? কেমন হইব? লিখতে পারবেন না অনেকেই, অনেকে লিখতে পারবেন না। আমি তো আবারও বলছি পুলিশের কাজ কি রে ভাই, সহজ ভাষায় বুঝেন, জিডি করা এটা তো বুঝেন, তারপরে আপনার ওয়ার্নিং ওয়ার্নিং দেওয়া,
এই আপনারা বজায় রাখবেন। তারপর আপনার প্রসিকিউশন দেওয়া, পুলিশের কাজ শেষ। ম্যাজিস্ট্রেটের কাজ, ম্যাজিস্ট্রেটের কাছে আসলো, ম্যাজিস্ট্রেট দুই পক্ষকে ডাকবে, ম্যাজিস্ট্রেটকে দুই পক্ষকে ডাকবে, ডাকবে না? দুই পক্ষের বক্তব্য শুনবে, এটাকে আপনারা বুঝতেছেন না? বলেন, দুই পক্ষকে ডাকবে, দুই পক্ষের বক্তব্য শুনবে। ম্যাজিস্ট্রেট মনে করতেছে দুই পক্ষের বক্তব্য এনাফ না, তিনি আরো সাক্ষ্য গ্রহণ করবেন, তিনি সাক্ষীদের ডাকবেন, সাক্ষীদের বক্তব্য শুনবেন। ম্যাজিস্ট্রেট মনে করতেছে এই বিষয়ে একটা তদন্ত রিপোর্ট দরকার। এই বিষয়ে কি দরকার? তদন্ত রিপোর্ট দরকার। ম্যাজিস্ট্রেট এক্ষেত্রে অনুসন্ধানের জন্য সেটা প্রেরণ করতে পারবে। বুঝছেন বিষয়টা? এরপর ম্যাজিস্ট্রেট যদি মনে করতেছেন আপনি এটার দখলদার, আপনাকে দখল বুঝাই দিবে। যদি মনে হয় আপনাকে জোর করে বেদখল করা হয়েছে, আপনাকে দখল বুঝাই দিবে। ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে আপনাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিপরীত পক্ষকে ওয়ার্নিং দিবে, বিপরীত পক্ষকে বলে দিবে যে এখানে কোনো ধরনের বিঘ্ন করবেন না। এখানে জসিমউদ্দিনকে আমরা দখল বুঝাই দিছি, জসিমউদ্দিন এখানে নির্বিঘ্নে এটা ব্যবস্থা নেবে। এই জন্যই দেখবেন ম্যাজিস্ট্রেট ওই যে লাল পতাকা নিয়ে এসে দখল বুঝাই দেয় না। দেখেন নাই কেউ এই ডিউটি করেন নাই কোনোদিন? এরকম কেউ আছেন না? ম্যাজিস্ট্রেটের সাথে যান নাই উচ্ছেদ অভিযানে? যান নাই? কিসের ভিত্তিতে যায়? এই যে এগুলোর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত থেকে যখন আদেশ আসে তখন তারা এই দখলগুলো বুঝাই দেয়। বুঝছেন? এখন দেখা গেছে যে না, দুই পক্ষ খুব চড়াও, তখন কি করবে? দুই পক্ষের সম্পত্তি কবে তোমরা কেউই দরকার নাই, এটা প্রুফ, তোমরা এবার কোর্টে যাও, কোর্টে গিয়ে মামলা করে ডিগ্রি নিয়ে আসো, যে ডিগ্রি নিবা নিয়ে আসবা, তোমাদেরকে আমরা বুঝাই দিব। এই কথাগুলাই তো বাংলাতে তো পরীক্ষা হয়। যদি বাংলায় আপনি একটু না লিখতারেন, যদি লেখা থাকতো ইংরেজিতে, আগের কালে যেরকম পরীক্ষা হইতো ইংরেজিতে, জানেন এটা? আমাদের যে ডিপার্টমেন্টাল পরীক্ষা সব ইংরেজিতে উত্তর দেওয়া লাগতো, জানেন না? জান না? দেখেন ইতিহাস, পুলিশের ইতিহাস, ইকেসি বলা হইতো কনস্টেবলদেরকে। কি বলা হইতো? ইকেসি মানে কি? ইংলিশ নোয়িং কনস্টেবল, মানে যে কনস্টেবল ইংরেজি জানে। বিরাট মূল্যায়ন ছিল। আর এখন তো মনে করেন সবাই বিএ পাস, এম এ পাস, এলএলবি, এলএলএম, অভাব নাই, ঠিক না? কিন্তু ইংরেজিতে লেখতে কোন চার্জশিট, ফাইনাল রিপোর্ট, কলম জমা দিয়ে চলে যাবো বাড়িতে, আল্লাহ লাগবো না। কেউ কেউ পারবো, কিন্তু আমার মতন যেগুলো আছে মনে করেন যে 90% আগে কলম দিয়ে দিব, স্যার বাংলায় পারি না, আমার ইংরেজি লইছেন, নেন, ঠিক না? টেনশন নেন, আমি আগেই তো গেছি, এখানে টেনশন নিলে আপনি আরো রেজাল্ট খারাপ করবেন। ইজি ভাবে নিজের উপরে নেন। আরে মেয়ে, আপনাকে জমি মনে করেন একজন জোর করে দখল করে লাইতেছে বা দখল করে লাইছে, এখন আপনি কি করবেন? কি পরিস্থিতির আপনি সম্মুখীন হবেন একবার চিন্তা করেন। তখন আপনি কি করবেন? গিয়ে আপনার প্রথমে থানায় যাবেন না? প্রথম তো থানায় যাবেন। থানা কি করব? থানা পুলিশ কি করবো? আরে ভাই, জায়গা জমির বিষয় তো আমরা কিছু করার নাই, আপনি কই যান? কোর্টে যান। আসলে কি থানার কিছু করার নাই আপনার মনে হয়? আমি তো আইন সহ দেখাই দিলাম, থানার অনেক কিছু করার আছে। থানা ডাইরেক্ট সিদ্ধান্ত দিতে পারে না, বাট এটাকে কিন্তু থানা পুলিশ অনেকভাবেই নিতে পারে। আমলযোগ্য অপরাধ এখানে সংগঠিত হতে পারে। শান্তি শৃঙ্খলা বিঘ্ন করতেছেন, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, এটা আপনার প্রসিকিউশনে দিতে পারে। দিতে পারে না? দিতে পারে, কিন্তু ওই প্রসিকিউশন মোতাবেক না গেলে কিন্তু ওয়ারেন্টও হয়। ওয়ার্নিং নোটিশ দিতে পারে। ওয়ার্নিং নোটিশের 24 ঘন্টার ভিতরে কিন্তু আমাদের দেওয়া লাগে, আপনার প্রসিকিউশন দেওয়া লাগে। না হলে আপনি যে জিডি করছেন, দুই পক্ষের মধ্যে বিরোধ, আপনি অনেক নোটিশ জারি করছেন, যদি 24 ঘন্টার ভিতরে আপনি ম্যাজিস্ট্রেটকে না জানান, যদি পরের দিনই মার্ডার হয় ওই জায়গার দখলকে কেন্দ্র করে, দায়ভার দায়ভার কার উপরে আসবে ভাই? দারোগার উপরে আসবে না? যে আপনি তো ম্যাজিস্ট্রেটকে জানান নাই, জিডি করে নিজের কাছে রেখে দিচ্ছেন। এই জন্যে এই জায়গা জমি বা যে বিষয়গুলো নিয়ে একজন মানুষের প্রাণহানি সংঘটিত হতে পারে, এই বিষয়গুলোর ক্ষেত্রে দ্রুত ম্যাজিস্ট্রেটকে আপনি জানাবেন। কাকে জানো? যারা থানায় কাজ করবেন দেখবেন প্রাণনাশের হুমকির জিডি তদন্ত পাবেন প্রচুর পরিমাণ, প্রচুর প্রাণনাশের জিডি। আপনি কি করবেন? দেখবেন যে ওসি সাহেব আপনার নামে জিডি এন্ডোর্স করে দিছে, আপনি ফাইলে রাখাই দিছেন। আল্লাহ না করুক যদি ওই ব্যক্তি মারা যা এবং আপনি কোনো ধরনের ব্যবস্থা নেননি, এবং দায়ভার কিন্তু আপনার উপরে আসবে। এই ক্ষেত্রে আপনার জন্য প্রসিডিওর আছে দুইটা। একটা হলো আপনি এটাকে জিডি করে আপনি পাঠাবেন কোথায়? তদন্তের জন্য, অনুমতির জন্য পাঠাই দিবেন, কাজ শেষ। 155 দ্বারাই আপনার কাজ শেষ। আরেকটা হইলো, এটা তো হইলো তদন্তের জন্য বিষয়। এখন প্রাণনাশের যে হুমকিটা,
প্রাণনাশের হুমকি, মানে কাউকে খুন করা কি ধরনের অপরাধ? আমলযোগ্য না আমলের অযোগ্য? আমলযোগ্য। তাহলে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করা আপনার দায়িত্ব ও কর্তব্যের অংশ কিনা? 149-এ বলা আছে না, আপনার সাধ্য মোতাবেক। তাহলে আপনি তখন দেখবেন আপনার সাধ্য কতটুকু, এর বাইরে তো না। প্রোটেকশন দিতে পারবেন আপনি সবাইরে? জিডি তো আপনার কাছে তো 50টা আছে, যে 50 জন ব্যক্তিকে আপনি কি নিরাপত্তা দিতে পারবেন? পারবেন না। অতএব যখন ঘটনা তখন জবাব দিতে হবে আর কি, এটাই। এরপরে আমরা দেখবো 146-এ আমাদের কি বলছে। এই 145 বুঝলে আর পরে আর কোনো কিছু বাকি নাই, পরে সব একই। এই যে দেখেন 146 বলছে বিরোধীয় বিষয় প্রয়োগ করার যে ক্ষমতাটা, এই ক্ষমতাটার ক্ষেত্রে এখানে বলছে, এবং আরো কিছু বিষয় এখানে বলছে যে ম্যাজিস্ট্রেট যদি স্থির করেন পক্ষসমূহের কেউই তখন বিরোধীয় বিষয়বস্তুতে দখলদার ছিল না। মানে দেখা গেছে যে একটা ফাও জমি, একটা ফাও জমি, এই জমিনের দুই পক্ষ এখন চাইতেছে এটা দখল, অথবা তাদের মধ্যে কোনো পক্ষ তখন তাদের দখলদার ছিল, কিন্তু সেই সম্পর্কে তিনি ম্যাজিস্ট্রেটকে উপযুক্তভাবে সন্তুষ্ট করতে ব্যর্থ হলেন। মানে এখন আমি দাবি করতেছি যে আমি দখলদার ছিলাম, কিন্তু আমি প্রমাণ করতে পারতেছি না, ব্যর্থ হইলাম। তাহলে আদালত পক্ষসমূহের অধিকার বা দখল পাওয়ার অধিকারী ব্যক্তি সাব্যস্ত না হওয়া পর্যন্ত ম্যাজিস্ট্রেট তা প্রয়োগ করতে পারবেন। ওই যে যেটা বললাম যে দুই পক্ষের কেউই পারতেছে না, আবার মনে করেন যে যে মামলা করছিল বা উপযুক্ত কারণও সে দেখাইতে পারতেছে না, তখন ম্যাজিস্ট্রেট এটা আপনার ডিসাইড না হওয়া পর্যন্ত এটা তিনি প্রয়োগ করে রাখবেন। পরে বলছে তবে শর্ত থাকে যে উপরোক্ত ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন যে বিরোধী বিষয়বস্তু সম্পর্কে শান্তি ভঙ্গের আর কোনো আশঙ্কা নেই, তাহলে তিনি যে কোনো সময় ক্রোক প্রত্যাহার করতে পারেন। তার মানে ওই আদেশটা তিনি বাতিল করে দিবেন। 2, যখন কোনো ম্যাজিস্ট্রেট বিরোধী বস্তু ক্রোক করেন তখন তিনি যদি উপযুক্ত বলে মনে করেন বা দেওয়ানি আদালত যদি হতে ইতপূর্বে বিরোধী বিষয়বস্তুতে রিসিভার নিয়োগ করে না থাকেন, তাহলে তিনি একজন রিসিভার নিয়োগ করবেন এবং ম্যাজিস্ট্রেট নিয়ন্ত্রণ সাপেক্ষে রিসিভারের দেওয়ানি কার্যবিধি অনুসারে নিযুক্ত রিসিভারের সকল ক্ষমতা থাকবে। ওই যে বলছিলাম না যে তৃতীয় ব্যক্তি থাকবে, তৃতীয় ব্যক্তি হলো রিসিভার, যে অন্য একজন ব্যক্তিকে এক্ষেত্রে দায়িত্ব দিতে হবে যে ভাই জায়গা জমি তুমি দেখে রাখো, মাছ চাষ করলে মাছ চাষ করবা, ধান হলে ধান চাষ করবা, ইত্যাদি ইত্যাদি। 147 এখানে বলা আছে স্থাবর সম্পত্তির ইত্যাদির ব্যবহার সম্পর্কিত যে অধিকার আছে, এই অধিকার নিয়ে যখন বিরোধ দেখা দিবে, অর্থাৎ ওই যে আমাদের যে শুরুতেই বললাম যে এগুলো যখন অধিকার নিয়ে বিরোধ দেখা দিবে, ঠিক 145 ধারাতে যে প্রসিডিওরগুলো বলা আছে এই জমির দখল বা আপনার সীমানা নিয়ে যে বিষয়টা, এই ব্যবহারের ক্ষেত্রেও সেম প্রসিডিওর অনুসরণ করতে হবে, এই যে 145 দ্বারা অনুসরণ করতে হবে এটাই। তার মানে এখানে সহজে লিখে দিবেন যে 145 দ্বারা নিয়মাবলী অনুসরণ করতে হবে, দ্বারা 147 শেষ। তারপরে বলছে ম্যাজিস্ট্রেটের নিকট যদি প্রতীয়মান হয় উক্ত অধিকারের অস্তিত্ব রয়েছে, তাহলে তিনি আদেশ দ্বারা এই অধিকার প্রয়োগে হস্তক্ষেপ নিষিদ্ধ করতে পারবেন। তবে শর্ত থাকে যে উক্ত অধিকার যদি বছরের সময় সকল সময় প্রয়োগযোগ্য হয় বা অনুসন্ধান আরম্ভ হওয়ার অব্যাহত পূর্ববর্তী 3 মাসের মধ্যে তা প্রয়োগযোগ্য করা না হয়ে থাকে, তাহলে অধিকার যদি বিশেষ মৌসুমে বা বিশেষ উপলক্ষে আপনার প্রয়োগযোগ্য হয় বা অনুসন্ধান বা শুরু হওয়ার পূর্ববর্তী মৌসুমে বা উপলক্ষে যদি তা প্রয়োগ করা না হয়ে থাকে, তাহলে এরূপ আদেশ দেওয়া যাবে না। এখন এটা আপনি কিছুই বুঝছেন না, আমি একটু বুঝাই দিই এই জিনিসটা কি। মনে করেন একটা খালের পানির ব্যবহার নিয়ে একটা বিরোধ দেখা দিল। খাল জনস্বার্থে আমরা এখানে সবাই কি করি, খালের পানি ব্যবহার করি না ধান লাগাইতে, করি কিনা? খালের পানি। এখন একটা জিনিস সিজন চলতেছে, এই মুহূর্তে থেকে আপনি জিতছেন মনে করেন, সিজন চলাকালীন সময়ে কি ম্যাজিস্ট্রেট এসে পানি বন্ধ করে দিবে বিকল্প পানির ব্যবস্থা না হওয়া পর্যন্ত? তাহলে তো আপনি ওই খালের পানিতে যদি চাষাবাদ না করতে পারেন, তাহলে আপনার বিরাট ধরনের ক্ষতি হবে না? ক্ষতি হবে কিনা? এই জন্য এটা বোঝানো হয়েছে যে মৌসুমি যে বিষয়টা বলা হয়, মৌসুম যে জলবায়ুর যে বিষয়টা, আবহাওয়ার বিষয়টা, এই মৌসুমটাকে কেন্দ্র করেও কিন্তু অধিকারের বিষয়টা দেখতে হবে যে এটা মানুষের ব্যবহারের ভিতরে আছে কিনা। যদি এটা এরকম হয় তবে এই বিষয়টা অবশ্যই বিবেচনা রেখে কাজ করতে হবে। এই বিষয়টা বিবেচনা রেখে কিন্তু কাজ করতে হবে। ক্লিয়ার? এই বিষয়টা আপনার এখানে বলছে যে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে 3 মাসের মধ্যে এটা ব্যবহারযোগ্য কিনা, পূর্ববর্তী 3 মাসের মধ্যে এটা ব্যবহার হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তাহলে এই সম্পর্কে আদেশ দেওয়া যাবে না। তবে 3 মাস যাবৎ ব্যবহার হয় না, খেয়াল করেন, 3 মাস যাবৎ ব্যবহার হয় না, তখন আপনার এটাকে নিষেধ করে দিতে হবে। তার মানে
সহজ ভাষায় ধরে রাখেন, যদি মৌসুমী কোনো বিষয়বস্তুর উপরে নিষেধাজ্ঞা আসে, এখন মনে করেন ধান চাষ চলতেছে, আদেশটা জারি হবে যে আগামী হাল চাষ, আগামী যে সিজন হবে, আগামী সিজন থেকে আপনারা এই পানি আর ব্যবহার করতে পারবেন না। এটা একটা উদাহরণ দিলাম, জাস্ট বুঝে রাখেন যে এই বছর যেটা চলতেছে মাঝখানে তো আর বন্ধ করা যাবে না, যেহেতু আপনার কৃষি পণ্য বা মৌসুমি, আগামী মৌসুম শুরু হওয়ার আগেই আপনারা বিকল্প ব্যবস্থা করেন, কারণ আগামী মৌসুম থেকে আপনারা আর এটা ব্যবহার করতে পারবেন না। তবে এই ক্ষেত্রে সময়টা অবশ্যই 3 মাস হইতে হবে। কতদিন? 3 মাস হইতে হবে, সহজ অর্থে আর কি। আর যদি সারাদিন পেঁচা নেনে অর্থ অন্যরকম দাঁড়াইতে পারে, এক একজনের দৃষ্টিতে এক এক রকম। তারপরে আপনার এই যে 148 আপনাদের সাথে শেয়ার করি। এখানে বলা আছে যে বিরোধ সম্পর্কে সরেজমিনে অনুসন্ধান। এখানে বলছে যে এই অধ্যায় অনুসারে সরেজমিনে অনুসন্ধান প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেট তার অধস্তন কোনো ম্যাজিস্ট্রেটের উপর অনুসন্ধানে বাদ দিতে পারবেন এবং তার পথ নির্দেশনার জন্য তাকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন এবং অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় ব্যয় বা সম্পূর্ণ অংশ তো কে বহন করবে তা ঘোষণা করতে পারেন। 2, এরূপে যার উপর দায়িত্ব অর্পণ করা হলো মামলায় তার রিপোর্ট সাক্ষ্য হিসেবে বিবেচনা করা যেতে পারে। বলে 3, এই অধ্যায় অনুসারে পরিচালিত কোনো কার্যক্রমের পক্ষ যদি ব্যয় বহন করে 145, 46, 47 ধারা অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করার সময় ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবেন এই ব্যয় উক্ত পক্ষ না কার্যক্রমের অন্য পক্ষ বহন করবে, সম্পূর্ণ না আংশিক না আনুপাতিক হারে তার নির্দিষ্ট করে দিতে পারবেন। সাক্ষী বাবদ ব্যয় এবং অন্যান্য উকিলের ফি যা আদালত যুক্তিসঙ্গত মনে করেন তাও এই ব্যয়ের অন্তর্ভুক্ত হতে পারবে। এটাও একটু জটিল আছে, আমি বুঝাই দেই। এই যে বিরোধ আছে যে বিষয়গুলো নিয়ে, এইগুলো নিয়ে যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে এই ক্ষেত্রে অন্য একজন ম্যাজিস্ট্রেট দ্বারা অনুসন্ধান করানো দরকার, অন্য একজন ম্যাজিস্ট্রেট পাঠায়া এটা দেখা দরকার সরেজমিনে, তাই না? সরেজমিনে অন্য একজনকে দেখানো দরকার, তখন ম্যাজিস্ট্রেট অন্য একজন ম্যাজিস্ট্রেটকে এখানে দায়িত্ব দিবেন যে তুমি একটা রিপোর্ট দাও। এখন জুনিয়র ম্যাজিস্ট্রেট একটা রিপোর্ট দিবেন, তার অধীনস্থ যে ম্যাজিস্ট্রেট আছে তিনি এটা সরেজমিনে দেখে একটা রিপোর্ট দিবেন। এখন ম্যাজিস্ট্রেট যদি দেখে একটা রিপোর্ট দেয় তাহলে এটা চূড়ান্ত হয়ে যায় না হিসাব অনুযায়ী? একজন ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গেলেন, তিনি দেখলেন, সাক্ষ্য প্রমাণ নিলেন, এবার তিনি একটা রিপোর্ট দিলেন, একজন ম্যাজিস্ট্রেট আরেকজন ম্যাজিস্ট্রেটের কাছে একটা রিপোর্ট দিচ্ছে, তাহলে এটার অনেক মূল্য, ঠিক না? অনেক মূল্য না? তো এই জিনিসটাকে চূড়ান্ত হিসেবে বিবেচনা করা যাবে না। এই জিনিসটাকে কি হিসাবে দেখতে হবে? জাস্ট সাক্ষ্য হিসেবে এটাকে দেখতে হবে যে একজন ম্যাজিস্ট্রেট একটা প্রতিবেদন দিছে, এটা এই মামলার ক্ষেত্রে একটা জাস্ট সাক্ষ্য। এখন ওইটা যদি পারিপার্শ্বিক অন্যান্য সাক্ষ্য দ্বারা সমর্থন করে, ওইটার ভিত্তিতে ম্যাজিস্ট্রেট একটা সিদ্ধান্ত দিতে পারেন। এবং এই বিষয়গুলো পরিচালনার ক্ষেত্রে আপনার ব্যয়ভার কিন্তু বহন করতে হবে মূলত কিন্তু যারা এখানে পক্ষ, তারা কোন পক্ষ কতটুকু ব্যয়ভার বহন করবে, সম্পূর্ণ নাকি অংশবিশেষ, পার্সেন্টেজ, সব কিছু নির্ধারণ করে দিবে ম্যাজিস্ট্রেট। বুঝছেন? তার মানে এই সকল বিরোধ নিয়ে যদি কখনোই কোনো মামলা করেন, যদিও ফৌজদারি কার্যবিধিতে বলা আছে, কিন্তু এখানে রাষ্ট্র দায়ভার বহন করবে না, এটা রাষ্ট্রীয় কোনো গাফিলতি না, এটা আপনার বা আরেকজনের তাদের ব্যক্তিগত দায়। এই জন্যে এইখানে খরচ কে বহন করবে? আপনার প্রথম পক্ষ না দ্বিতীয় পক্ষ, নাকি এই পক্ষ 50%, ওই পক্ষ 50%, নাকি এই পক্ষ 30%, এই পক্ষ 70%, সব কিছু ম্যাজিস্ট্রেট নির্ধারণ করে দিবেন। তাহলে সহজ কথা লিখতে পারবেন না যে এই ক্ষেত্রে কোন পক্ষ কতটুকু খরচ বহন করবে, তা ম্যাজিস্ট্রেট নির্ধারণ করে দিবেন। বাস 148 শেষ। ম্যাজিস্ট্রেট এক্ষেত্রে তদন্তের অনুসন্ধানের ব্যবস্থা করতে পারেন, 148 শেষ। এই এক লাইন করে দিত, আমি আপনাদেরকে সাপ্লাই করব, বাট পরীক্ষায় প্রশ্নটা আসবে, এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আমরা পরে আবার সেটা আপনাদেরকে সাপ্লাই দিব। এই হলো মূলত 148। ঘাবড়ানোর কিছু নাই, আমি আবারও বলতেছি, ঘাবড়ানোর কিছু নাই। যতটুকু বুঝছেন ক্লাস করে 2-3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার প্রয়োজনে আপনি রেকর্ডিংটা শুনবেন, অডিওটা শুনবেন, দরকার হলে আপনি আবার দেখবেন, বারবার শুনবেন, জানবেন, দেখবেন। কয়েকবার যদি ট্রাই করেন একটু 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 করে, ওই যে বাচ্চারা ডিম খাওয়ানোর মতন 6টা ডিম যদি বাচ্চা খেলেও সাথে করে নিয়ে মুখে একটু করেও দেয়, তো বাচ্চা দেখবেন ডিম অর্ধেকটা হলেও খাইছে।
এরকম আর কি। আপনি যদি 10 বার 15 বার 20 বার এটাকে অ্যানালাইসিস করেন, কিছু হলেও ধারণা আপনি পেয়ে যাবেন। আর জুম ক্লাসের রেকর্ডিংটা কয়েকবার শুনবেন। ধন্যবাদ সবাইকে। প্রশ্ন কম থাকবে, কারণ কি? কারণ হচ্ছে আমি নিজেই তো বুঝছি না যে কি প্রশ্ন করবো, ঠিক না? আমি আবারও বলতেছি, অনেক কঠিন টপিক, গল্প আকারে যে গল্পগুলো বলছি, আপনাদের জায়গা জমি আছে না এনে যারা ভর্তি হয়েছেন, নাকি মায়ানমার থেকে আইছেন কেউ? বাড়িঘর নাই? আছে তো? আরে ঢাকা জেলা থেকে যদি ভর্তি হয়ে থাকেন, তারপরে তো বাড়িঘর ওখানে দলিল হলেও দেখাইতে হয়েছে, মনে করেন ওই ওই জায়গাটাও তো আছে, আছে না? ঢাকা জেলা থেকে ভর্তি হইলে, বুঝছেন তো কাহিনীটা? বুঝছেন না? ঢাকা জেলা থেকে যদি ভর্তি হয়ে থাকেন, তারপরে তো বাড়িঘর এখানে আছে, যে নেই হোক, আছে না? তো ওইখানে আপনাদের বাড়ির সীমানা নিয়ে, প্রতিবেশীর লগে সীমানা নিয়ে বিরোধ নাই, বাট মনে করেন না একটা বিরোধ আছে। একবার আপনারা ঠেলে বেড়া এদিকে আনেন, একবার তারা ঠেলে ওইদিকে নেয় বেড়া। তো দুই পক্ষের মাঝে মনে করেন খুব একটা বিরোধ, এক পক্ষ গিয়ে দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে মামলা কইরা, এটাও হতে পারে। এক পক্ষ গেছেন থানায়, এটাও হতে পারে। থানায় যাওয়ার পর জিডি কইরা ম্যাজিস্ট্রেট প্রসিকিউশন দিছে, এবার আপনাকে দুই পক্ষেরই ডাকছে ম্যাজিস্ট্রেট। এখন আপনারা দুই পক্ষে বলতে চান, স্যার দেখেন এটা আমরা এতদিন যাবত দখল করে আছি, এই সেই। তখন পাশের বাড়ির লোকজন ম্যাজিস্ট্রেট ডাকছে, এই পাশের বাড়ির লোকজন আপনারা আসেন তো, এই আপনারা বলেন তো রহমত আলী আর করিমত আলী, এই দুজনের ভিতর কারা এখানে দখলে ছিল? স্যার আমরা তো ছোটবেলাতেই দেখতেছি এটা রহমত গো জায়গা স্যার, তার এরা বাড়িতে পুরুষ লোক নাই, ওরা স্যার ইচ্ছা করে এদিকে চাপছে। এই যে সাক্ষ্য প্রমাণ পাওয়ার পর, যেই পক্ষে সাক্ষ্য প্রমাণ পাইলো ম্যাজিস্ট্রেট, তাদেরকে এই সীমানা বুঝাই দিবে না? তো এতক্ষণ ধরে তো আমি এইটাই কইতেছি রে ভাই, এটা সহজ বিষয়, কঠিন কিছুই না। আপনি কঠিন করে বইয়ের ভাষাটা দেখতেছেন, দেখতেছেন না কঠিন ভাষাটা, এই জন্য আপনার কাছে একটু কঠিন লাগতেছে। কোনো টেনশন নাই, সব সহজ হয়ে যাবে। স্যার ম্যাজিস্ট্রেটের করণীয় আসলে কি স্যার 145 থেকে 148 দিলেই হবে তো স্যার, না? সঠিক। আর থানা পুলিশের ক্ষেত্রে আপনার জিডি করবেন, জি প্রসিকিউশন স্যার। দিবেন, ওয়ার্নিং নোটিশ দিবেন, এগুলো। জি স্যার। 145 থেকে 148। এখন ধরেন পুস্তক সহ পরীক্ষায় আসলো, লেখেন লেখেন, বই দেখে লেখেন না, লেখেন বই বই খুলে থেকে তো হবে লেখেন, না স্যার। লিখবেন 145 থেকে একশো না আটচল্লিশ স্যার, লেখেন না, বই দেখে লেখেন, কি লিখবেন? ওটা স্যার নিজেকে স্যার ওটা ইয়ে করে দিতে হবে। এই জন্য তো আমি বলি যে পুস্তক সহ কোনো পরীক্ষায় আপনার নাই, এটা ভুলে যান। জি স্যার। যারা কি মিসবিহেভ হয়, মিসবিহেভ? মানে স্যার আমাদের একটা নিজেদের একটা ঘটনা স্যার, এই যে অনেক আগে জমি কিনছিলাম, প্রায় হুম। 40 বছর আগে, ওইটার মধ্যে আমাদের বাড়ি করা স্যার। তো আমাদের চাচারা যার যার মতো করে আলাদা আছে, কিন্তু বর্তমানে আমরা ওইটা বাড়ি করতে গেছি যখন, আমাদের নিজেদের ঘর ভাঙা বাড়ি করতে গেছি, তখন অন্যরা আমাদের বিরুদ্ধে 145-এ স্যার মামলা দায়ের করছে। এখন এটা তো হ্যাঁ, আমাদের বিরুদ্ধে মিসবিহেভ স্যার, আমাদের আলাদা দলিল হয়ে গেছে, সবকিছু আলাদা হয়ে গেছে, তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য মিসবিহেভ না? আমাদের বাড়ি করতে দিচ্ছে না পুলিশ, এবং তারা ওই বিভিন্ন নোটিশ দিচ্ছে যে এখানে কোনো বিল্ডিং করা যাবে না, আমাদের সব মালামাল কিনে আমরা ফালাই রাখছিলাম স্যার এটা পুলিশের, অনেকদিন পুলিশ পর্যন্ত। দিচ্ছে না, এটা আদালত জারি করতে বলছে, পুলিশ এসে জারি করতেছে, পুলিশের তো করার কিছু নাই। এটা তো স্যার আমাদের দখলে ছিল, এমনকি আপনাদের আমাদের দলিল দখলে আছে, সবকিছু আপনারা সহকারে। দখল ঠিক রাখেন, আপনারা দখল ঠিক রাখেন, রাইখা তারপর আপনি কোর্টে নির্ধারিত দিনে যান, গিয়ে আপনারা প্রমাণ করেন, সাক্ষীদের নিয়ে যান যারা জানে, যারা বলবে, বুঝছেন না? আপনার খাজনার কাগজ দেখান, আপনারা যে নিয়মিত খাজনা দিচ্ছেন, আপনারা সবকিছু সবকিছু প্রমাণ করবেন ম্যাজিস্ট্রেটের কাছে।